কেটে যেতে থাকে তাদের কৈশোরকাল। এরপর একদিন সেই কাঁটা তার লেগে যায় দুই দিঘির পাড়ে। কেন লাগানো হয়, কি হয়েছিল, সেসব অনেকেরই অজানা। সবাই প্রশ্ন করে এ নিয়ে, তবে সেই প্রশ্ন এড়িয়ে যায় রাজা গ্রামের তিন শিক্ষিত বংশ। সেই প্রশ্নের উত্তর কি আদৌ মিলবে কিনা সন্দেহ। পুরনো অতীত নিয়ে ভাবছিল তাহমিদ। তার পাশে তুর্য বসে আছে। রাত অনেক হয়েছে। দুজনের পাশাপাশি ছাদে বসে আছে। তুর্য তাহমিদের দিকে তাকিয়ে বলল, আমার উপর তোর খুব রাগ, তাই না? তাহমিদ ক্ষীণ হাসল, বলল, কারো উপরে কোনো রাগ নেই। পত্রিকে তার নিয়ম মেনেই চলে। আর যা হয়েছে সেটা নিয়মের বাইরে হয়নি। ভুলের শাস্তি পেতেই হয়। নিয়ম যে ভেঙেছে সেই শাস্তি পাচ্ছে। অরুর জীবন আমাকে শিখিয়ে দিয়েছে, নিয়ম ভাঙার শাস্তি কোনো না কোনোভাবে পেতেই হয়। শাস্তিটা কেউ দেখে না, শাস্তিটা খুবই ভয়ঙ্কর। ক্যাম্পাসে এসে ক্যান্টিনে চলে গেল অরুণিকা। ক্যান্টিনে গোল হয়ে বসে আছে জয়িতা ও তার ক্লাসমেটরা। টেবিলের ওপর একটা বোতল রাখা। তারা একটু পরপর সেটা ঘোরাচ্ছে। যার দিকে বোতলটি থামছে তাকে এক একজন এক একটা ডেয়ার দিচ্ছে। অরুণিকা গালে হাত দিয়ে তাদের খেলা উপভোগ করছে আর আনমনে হাসছে। হঠাৎ অরুণিকার স্মৃতিতে ভেসে উঠল অতীতের এক সন্ধ্যাবেলা। সেই সন্ধ্যায় এভাবেই গোল হয়ে বসেছিল সাতজন। ছজন কিশোরের মাঝে একটি কিশোরী। অরুণিকা ফ্যাল করে বসে দেখছিল সেই খেলা। বোতলটি ঘুরছিল সাতজনের মাঝে। আহনাফের দিকে থামতে তাকে ডেয়ার দিল তুর্য। ভয়ঙ্কর ছিল সেই ডেয়ারটি। আহনাফের কানে ফিসফিসিয়ে বলেছিল তুর্য। অরুণিকা তখন ফ্যাল করে তাকিয়েছিল আহনাফের দিকে। আহনাফের বয়স তখন 19। সদ্য কলেজ পাশ করেছিল সে, তাই বয়স হিসেবে কিশোরও বলা যায় না তাকে। কৈশোরের ধাপ পার করার মুহূর্তেও ছিল সময়টা। আর অরুণিকার বয়স হয়তো 14 হবে। সদ্য অষ্টম শ্রেণী পাশ করা কিশোরী সে। গুনে গুনে 5 বছরের ছোট সে আহনাফের। সেই সন্ধ্যায় আহনাফের চোখ আটকালো অরুণিকাতে। অরুণিকাও কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছিল আহনাফের দিকে। হঠাৎ আহনাফ টুক করে তার গালে চুমু খেলো। অরুণিকার কৌতূহলী চোখ দুটিতে মুহূর্তেই বিস্ফোরণ ঘটল। সে গাল ঘষতে ঘষতে বলল, ইয়া, কি করলে এটা? আহনাফ অরুণিকার গাল ঘষতে দেখে ঠোঁট কামড়ে ধরল। তুর্য আর ইমন এমন দৃশ্য দেখে হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়ল। অন্যদিকে আরাফ আর তাহমিদ চোখ ছোট করে তাকিয়ে রইল আহনাফের দিকে। আহনাফ চেঁচিয়ে বলল, তুর্য আমাকে এই ডেয়ার দিয়েছে, আমার দিকে কেন তাকিয়ে আছিস তোরা? ওকে জিজ্ঞেস কর, ও বলেছে আমি যাতে ওরুকে চুমু দিই। ইভান কানে হাত দিয়ে বলল, একটু তো লজ্জা শরম রাখ, এটা আবার উচ্চারণ করতে হয় নাকি? শুনতেই কেমন খ্যাত লাগছে, স্মার্টলি বল। তুর্য ইভানের পিঠ থাপিয়ে বলল, রাইট ইভান, ইউ আর রাইট। এটা স্মার্টলি বলা যেত। আহনাফ, এমনিতে জোস ছিল না ডিয়ারটা, পেছনে আহনাফের প্রেস্টিজ। আহনাফ উঠিয়ে তুর্যের পিঠে কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, আহুনাফ কি আবার? নামটাও ঠিক মতো নিস না। আহুনাফ ডাকবি না আর। তুর্য তাড়াতাড়ি উঠে আরাফ আর তাহমিদের পাশে বসে পড়ল। আহনাফ তাই তুর্যকে আর কিছু করতে পারল না। এদিকে আরাফ তুর্যকে বলল, এমন ডেয়ার কেন দিলি? তুর্য অরুণিকার দিকে তাকিয়ে বলল, আরে, আমার টুইঙ্কেল এখন বেস্ট ফ্রেন্ডের বউ। ভাই, তোরা তো আমাকে এখন আর কিছু বলিস না। তোরা আমাকে প্লে বয় বলিস, তাই না? কিন্তু যে এত কাহিনী করে পিছিয়ে একটা মেয়েকে বিয়ে করেছে, তাকে তো কিছু বলিস না। আমি জ্বরের ঘরে প্রেম করে বলে আজ কলঙ্কিত। আর এই মিশকা শয়তানটা জ্বরের ঘরে বিশ্ব জয় করে বসে আছে। আর আমি তো ভাই ভদ্র মানুষ, রাস্তার কাউকে ধরে চুমু খেতে বলিনি। মিশকাটাকে তো আমি হালা ডেয়ার দিলাম। বউ মানে বউ, এখানে দ্বিতীয় কিছু নাই। তাহমিদ রাগী স্বরে বলল, চুপ, আসছে হালাল ডেয়ার দিতে। এসব বন্ধ কর। কেউ দেখলে তোর ডেয়ার তোকেই বুঝিয়ে দিত। অরুণিকা তাদের কথার মাঝখানে উঠে চলে গেল। আহনাফ তুর্যের দিকে তাকিয়ে বলল, বেইমানি করেছিস আমার সাথে। তুই যে আমার টুইঙ্কেলকে বিয়ে করে ফেললি, বিয়ের অনুমতিতে, ওটা বেমানি না? ও তোর টুইঙ্কেল না, ও আমার অরু, বুঝেছিস? হ্যাঁ, তাই তো পালিয়েছে। যা, গিয়ে পিচ্ছি ওরুকে মানিয়ে আয়।
বিয়ে করেছিস ভালো কথা, এখন কি পিচ্ছি বড় রাগ সামলা। আহনাফও এবার অরুণিকার পিছু পিছু গেল। এদিকে অরুণিকা জগ হাতে নিয়ে সেই পানি দিয়ে মুখে ঝাপটা দিচ্ছে। আহনাফ তা দেখে ভ্রু কুঁচকে বলল, এমন করার কি আছে? ইউ, যাও তো তুমি। এখন থেকে আমার কাছেও আসবে না আর। 100 হাত দূরে থাকবে। যখনই কাছে আসো একটা না একটা ঝামেলা করো। কি ঝামেলা করেছি? গত বছর শীতে আমাকে জড়িয়ে ধরেছো, অমনি সবাই ধাক্কাধাক্কি করে বিয়ে করিয়ে দিল। আর এখন ডেয়ার ছিল, আর তুই এখন আমার বউ। বয়েই গেছে আমার বউ হতে। তুমি এখন আমার কাজিন ব্রো। আহনাফ মাথায় চাপড় মেরে বলল, এই ফাজিল, তোর ব্রো কোন দিক দিয়ে? হ্যাঁ, তোর বর এখন, নট ব্রো। কে ব্রো? ও বর। তুমি এখন সর, নয়তো দূরে গিয়ে মরো। হোয়াট? অরুণিকা হনহনিয়ে চলে গেল। আহনাফের নাক মুখ লাল হয়ে গেল রাগে। এই পিচ্ছিটা তাকে মুখের ওপর অপমান করে গেল। কোথায় বিয়ে করে বরকে সালাম করবে না, উল্টো আহনাফের এখন তার পায়ে ধরতে হয়। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এলো অরুণিকা, মনে মনে ভাবল, তখনও আমি তোমাকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা কি সেটাই বুঝিনি। অথচ 1 বছরের মধ্যে কিভাবে যেন তুমি আমার মনে গেঁথে গেলে। সব বয়সের দোষ। এটাকে বলে আবেগের বয়স। আর আবেগের কোনো কিছুই চিরস্থায়ী হয় না। অন্যদিকে আহনাফ অন্যমনস্ক হয়ে বসে আছে চেয়ারে। ইভান তার কাঁধে হাত রাখতে তার মনোযোগ ভাঙল। ইভান জিজ্ঞেস করল, কি ভাবছিস? আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, আমি সেই রাতে অনেক বড় অন্যায় করে ফেলেছি। মাঝে মাঝে চিন্তা করি, সেই অন্যায়টা না করলে কি আবরার বেঁচে থাকতো? ওরু কি সেই শীতের রাতের শাস্তি দিয়েছিল আমাকে? কেন ভাবছিস সে কথা? ও তো আমাকে ভালোবাসতো না, হুট করে আমাকে ভালোবাসলো কিভাবে? ও তো আমাকে সহ্য করতে পারতো না, হুট করে আমাকে মেনে নিল কিভাবে? আর একদিন হুট করে আমার পুরো পৃথিবী রাঙিয়ে দিয়ে আবার সেই রঙিন পৃথিবীটাই নিভিয়ে দিয়ে গেল। ও বয়সে অনেক ছোট ছিল আহনাফ। মাঝে মাঝে আমি ভাবতে বাধ্য হই, ও কি সত্যি তোর উপর ক্ষোভ থেকে আবরারের সাথে এমন করেছিল, নাকি অন্য কিছু? সব প্রমাণ তো আছে। বাসায় আবরারের সাথে যা যা হতো তা কি দেখিনি? আর অন্য কিছু কি? আমি ওকে আঘাত করতে চাইনি। আমি অরুণিকাকে ভালোবাসি এখনো, কিন্তু যখনই দেখি একটা খুনি খুন করেও হাসছে, বড় হচ্ছে, আমার তখনই রক্ত গরম হয়ে যায়। আবরার বেঁচে থাকলে কি এভাবে হাসতো না, পড়াশোনা করতো না, আমার চোখের সামনে বড় হতো? আমার ভাইটাকে মেরে ফেললো কিভাবে মেয়েটা? বাচ্চা ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় কি একটু বুক কাঁপেনি ওর? তাও আবার সেই ছেলে যে অবুঝ, মানসিক প্রতিবন্ধী একটা বাচ্চা। আহনাফ চোখ গরম করে তাকালো ইভানের দিকে। ইভান চুপ হয়ে গেল। আহনাফ থমথমে কণ্ঠে বলল, আমার ভাইকে প্রতিবন্ধী বলবি না। ও সুস্থ ছিল, একটু কম বুঝতো, কিন্তু আমি ঠিকই ওকে সব শিখিয়ে দিতাম। আমি বড় করতাম ওকে, আমি ওর শিক্ষক হতাম, আমি আমার ভাইকে সব শেখাতে পারতাম। কিন্তু ওর সেই সুযোগটা আর দেয়নি, সব শেষ করে দিয়েছে, সব। ক্লাসে ঢুকলো অরুণিকা। আহনাফ ডেস্কের সামনে দাঁড়ানো। অরুণিকাকে দেখে থমকে গেল সে। গাঢ় ট্রাম্য বর্ণের শর্ট টপসের সাথে শুভ্র জিন্স, ঠোঁটে মিষ্টি রঙা লিপস্টিক, চোখে গাঢ় লাল কাজল। আহনাফ অরুণিকার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। তখনই অরুণিকা মাথা নামিয়ে জিজ্ঞেস করল, স্যার, আসবো? আহনাফের ঘোর কাটল। ইশারায় ঢুকতে বলে চোখ সরিয়ে ডেস্কে রাখা বোতলটি হাতে নিয়ে গলা ভিজিয়ে নিল। অরুণিকার খোলা চুল কোমর অবধি পৌঁছেছে, প্রায়ই চুল বেঁধে আসে সে। খোলা থাকলেও কিছু চুল ক্লিপ দিয়ে আটকানো থাকেই, কিন্তু আজ মাথায় কোনো ক্লিপ নেই। চুলগুলো পুরোপুরি উন্মুক্ত। আহনাফ, আমার চুলে বেনি করে দেবে? আহনাফ অরুণিকার কাঁধ ধরে তাকে তার সামনে বসিয়ে দিল। বেশ ঘন বাদামি বর্ণের চুল অরুণিকার। এখনো বেনি করা শিখেনি সে, কিন্তু স্কুলে বেনি করেই যেতে হয়। তাই প্রতিদিন নিয়ম করে 6 তলা থেকে 4 তলা নেমে আসে অরুণিকা, আর আহনাফের হাতে বেনুনি করে নেয়। আহনাফও নিয়ম করে অরুণিকার চুলে হাত ডুবিয়ে দেয়। সেই কেশগুচ্ছের স্পর্শে অনুভব করে রেশমের। আহনাফ ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, মেঝমা কোথায় রে? তুই প্রতিদিন আমার কাছে কেন আসিস চুল বাঁধতে? মা তো ব্যস্ত, বাবার মেডিকেলে যেতে হবে। মাও যাবে অফিসে। আমি আর বিরক্ত করিনি ওদের। তুমিই তো বললে আমার চুল বেঁধে দিতে তোমার খুব ভালো লাগে। আচ্ছা,
সেই কথা মনে রেখে দিয়েছিস? হ্যাঁ, মনে রাখবো না? তুমি তো আমার বর। আহনাফ চোখ মুখ কুঁচকে বলল, কি বললি? বর বললাম তোমাকে। তুই হঠাৎ আমাকে বর মানলি? অদ্ভুত ব্যাপার না? বেশ রহস্যময় লাগছে। চাচি তো বলল তুমি আমার বর, এখন থেকে যাতে মেনে নেই এই সত্যটা। আর দাদি বলল মেয়েদের বিয়ে নাকি একবারই হয়, দুবার হয় না। এখন আগে জানলে কি তোমাকে বিয়ে করতে চাইতাম বলো? আহনাফ অরুণিকার চুল টেনে ধরে বলল। যা, তোর চুল তুই বেঁধে নে। অরুণিকা আহনাফের দিকে ঘুরে শব্দ করে হাসল। আহনাফের রাগ নিমিষেই পানি হয়ে গেল। অরুণিকার হাত ধরে বলল, তুই এমন মজা করিস না অরু, তোকে ভালোবাসি আমি। হ্যাঁ, মানলাম আমাদের অল্প বয়সে বিয়ে হয়েছে, এই যুগে এটা খুব উদ্ভট। আর ফ্যামিলির বাইরে কেউ জানেও না তুই আমার বউ। কিন্তু তোর পড়াশোনা শেষ হলেই আমাদের সম্পর্কটা সবাই জানবে। আমি তোর বড় হওয়ার অপেক্ষায় আছি। কিন্তু আমি মজা করছি না আহনাফ, আমিও এটা নিয়ে ভাবছি। আহনাফ ভ্রু কুঁচকে বলল, কালো তুই আমাকে আরাফের মতোই কাজিন মনে করতে, আজ হুট করেই বড় বলে ফেললি। একদিনে দাদি তোকে কি অঙ্ক করিয়েছে বলতো? কেন, তুমি খুশি হওনি? আহনাফ অরুণিকাকে ঘুরিয়ে দিয়ে বলল, বাদ দে, সময় নে, তুই তো আমারই আছিস। পালানোর সুযোগ তো আর নেই। আর একটু বড় হ, তারপর। কিস করে জড়িয়ে ধরার সময় তো মনে ছিল না আমি ছোট। অরুণিকা এই বলে উঠে চলে যাওয়ার সময় আহনাফ তাকে পেছন থেকে টেনে তার পিঠে মাথা রেখে বলল। সরি। অরুণিকা আহনাফকে সরিয়ে দিয়ে মুখ বাঁকিয়ে বলল, তবে ভালোই হয়েছে, আমার এমন বাসার পাশে শ্বশুরবাড়ি বেশ পছন্দ হয়েছে। আহনাফ চমকে উঠল। অরুণিকা তার দু হাত পেছনে রেখে শরীর হেলিয়ে আহনাফের বিছানায় বসে তার মোজা পরা পা দুটি দুলিয়ে বলল, আমি তাই তোমাকে আজ থেকে আমার বর মেনে নিলাম। এখন থেকে তুমি আর আমার কাজিন ব্রো নাও। যা হয়েছে আমি ভুলে গেছি। তুই আমাকে অবাক করে দিচ্ছিস অরু। অবাক হচ্ছ কেন? এত হ্যান্ডসাম একটা ছেলে আমার বর ভাবতেই তা দিনাদিন করতে ইচ্ছে করছে তাকিয়ে থাকে হাঁ করে, খুশিতে মরে যাই গাজি ট্যাঙ্কের ভেতর ডুব দিয়ে। আহনাফ চোখ মুখ কুঁচকে অরুণিকার দিকে তেড়ে আসতে যাবে অমনি অরুণিকা গুটিসুটি মেরে বসে পড়ল। আহনাফ অরুণিকার হাত ধরে তাকে টেনে দাঁড় করিয়ে তার কোমর জড়িয়ে ধরে বলল। মজা করছিস? অরুণিকা মিষ্টি হেসে বলল, মজা কেন করবো ডিয়ার বর? তুই এখনো ছোট। বারে আবার সেই ছোট, তোমার মুখে সয় নাই কথা। ক্লাস 9-এ তুই পড়ালেখা কর আগে। অরুণিকা ঠোঁট গোল করে বলল। কি মিষ্টি উক্তি, ইচ্ছে করছে পানিতে গুলিয়ে খেয়ে ফেলি। আহনাফ অরুণিকার বেনি টেনে ধরে বলল, তুই দিন দিন একটু বেশি কথা বলছিস। কার থেকে এসব কথা শিখেছিস? গার্লস স্কুলে পড়ি আমি। কোন গার্ল শেখাচ্ছে? অরুণিকা আহনাফের কানের কাছে এসে বলল। সিক্রেট। অরুণিকা এই বলে দরজার কাছে চলে গেল দৌড়ে। আহনাফ বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তোর চুলগুলো আমি বেঁধে দেবো এখন থেকে। তোর খোলা চুল বাঁধার আর সেই চুল স্পর্শ করার অধিকার যেন শুধু আমারই থাকে। অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে বলল, কেন? সিক্রেট। অরুণিকা মুখ বাঁকিয়ে চলে গেল। আহনাফ স্মিত হেসে বলল, কারণ তোর খোলা চুলগুলো আমার প্রশান্তি। তোর চুলে হাত ডুবিয়ে আমি শান্তি পাই। তোর চুলের ঘ্রাণ আমাকে মুগ্ধ করে। আমি হারিয়ে যাই তোমার চুলের স্পর্শ পেয়ে। কোথায় হারাই জানি না। তোকে ভালোবাসি অরু, ভীষণ ভালোবাসি। তোর চুলগুলো আমার দুর্বলতা। এইভাবে খোলা চুলে আসিস রোজ। আমি আমার মন বেঁধে রাখবো তোর খোলা চুলের ভাঁজে। আহনাফ ডেস্কে হাত রেখে এখনো দাঁড়িয়ে আছে, দৃষ্টি ডেস্কে রাখা বইয়ের ওপর। জ্যোতি জোর গলায় বলল, স্যার পরের পাঠটা পড়াচ্ছেন না যে? আহনাফের মনোযোগ ফেল ক্লাসে। অরুণিকার দিকে তাকালো সে আহত দৃষ্টিতে। অরুণিকার দৃষ্টিও আহনাফের দিকেই ছিল। চোখ সরিয়ে নিল সেই সাথে সাথেই। আহনাফ এবার ক্লাস নেওয়া শুরু করলো। পুরো ক্লাসে আর একবারও অরুণিকার দিকে তাকালো না সে। অরুণিকা আহনাফের হাবভাব দেখে ক্ষীণ হেসে বইয়ের দিকে তাকালো, মনে মনে বলল, তুমি সত্যি আমাকে ঘৃণা করো আহনাফ। মাঝে মাঝে তোমাকে চিনতে পারি না আমি।
তুমি নিজেকে যেভাবে প্রকাশ করো আর তোমার মধ্যে লুকিয়ে থাকা সেই তুমিটা একদম ভিন্ন। তবে আমি তোমার প্রকাশিত রূপটাই মেনে নিলাম। তোমার লুকায়িত সত্তা খোঁজার চেষ্টা আমি করব না। কেন করব? আমি জানি তোমার মধ্যে সেই আহনাফকে লুকিয়ে ফেলেছো, যে আহনাফ তার অরুকে ভালোবাসতো। সেই সত্তা মিথ্যা ছিল না, কিন্তু সে হারিয়ে গেছে তোমার ঘৃণার সাগরে। আর যে ঘৃণা মনে পুষে রেখেছো, সেই ঘৃণিত সত্তাকেই তো তুমি চিনতে পারলে না। তুমি কি খুঁজতে চেয়েছো আমার আসল সত্তাকে? জানতে চেয়েছো তোমার অরুকে? জানতে চাইলে আমাকে বিশ্বাস করতে, তবে অন্ধ বিশ্বাস তো কাউকেই করা উচিত নয়। আমি তোমাকেও বা কি দোষ দিব? সত্য তুমি জানো না, আর আমার সেই সত্য বলার ক্ষমতাও নেই। বললেও তুমি বিশ্বাস করবে না, আর বলার পর তোমার অবস্থা কি হবে তা তো ভাবতেই পারছি না। আনাফ, আবরারের মৃত্যুর রহস্যটা আমি তোমাকে কখনোই জানাতে পারবো না, কখনোই না। আল্লাহ যদি কখনো সবার সামনে সেই সত্য প্রকাশ করতে চায়, তবেই সবাই জানবে, নয়তো সত্য প্রকাশকারী আর কেউ নেই। অরুণিকার দিকে হাঁ করে তাকিয়ে আছে ইমান। অরুণিকা লাজুক হেসে বলল, এভাবে কি দেখছেন? তোমাকে কেউ বলেনি তোমাকে লাল রঙের মায়াবতী লাগে? ইমানের কথায় চমকে তাকালো অরুণিকা। মায়াবতী শব্দটার সাথে বেশ পরিচিত সে। সেকেন্ড খানিকের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল তার। ইমান অরুণিকার মুখের সামনে তুলি বাজিয়ে বলল, কি হলো, কি ভাবছো? অরুণিকা হালকা হেসে বলল, না, কিছু না। ইমান চোখ ছোট করে বলল, কিছু তো ভাবছো। কেউ কি বলেছিল নাকি মায়াবতী? না, তবে এই নামটা অনেকবার পড়েছি। ইমান ভ্রু কুঁচকে বলল, পড়েছো বলতে? বইয়ে পড়েছি। ইমান হেসে বলল, আরে বইয়ে তো থাকেই। কিন্তু বইটা আলাদা। আলাদা কেন? বইটা অদ্ভুত এক মানুষের বই। অদ্ভুত মানুষ? হ্যাঁ, হিমালয়ের নাম শুনেছেন? ইমান দাঁড়িয়ে গেল, অরুণিকার দিকে তাকিয়ে বলল, হিমালয়? লেখক হিমালয়ের কথা বলছো? হ্যাঁ। ইমান হাসলো। অরুণিকা ভ্রু কুঁচকে ইমানকে জিজ্ঞেস করলো, আসছেন কেন? না, তুমি তাকে না দেখে অদ্ভুত মানুষ বলছো। আপনি কিভাবে বুঝলেন আমি তাকে দেখিনি? তাকে এখনো কেউ দেখেছে নাকি? দেখে কি? না। কেন? সে আসেই না সামনে, তবে খুব পরিচিতি তার। এতটুকু বোঝা যায় সে কোনো ছেলে মানুষ। আচ্ছা, মিষ্টি মশাই নামের কাউকে চেনেন? শুনেছিলাম। কি লিখে? কবিতা লিখে। কবিতা নিয়ে অত ঘাটাঘাটি করি না আমি। বইমেলায় যাই একটু আধটু, ওখানেই হিমালয়ের নাম শুনেছি। তার তো অনেক ফ্যান ফলোয়ার্স। কিন্তু কোনো পেজ নেই, অনলাইন বা কোনো ওয়েবসাইটেও লেখে না। কে বলেছে লেখে না? আমি তো পাইনি। আমি যতটুকু জানি একটা অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, আমি অনেক খুঁজেছি তাকে, অথচ আমি জানতামই না তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে। অথচ আপনি জানেন। আমার কাজিন তার লেখা পড়ে, সেই সূত্রে জানা। আর তুমি হিমালয়ের কথা তুললে তাই তোমাকে জানালাম। তুমিও কি তার ফ্যান? অরুণিকা স্মিত হেসে বলল, অনেকটাই। ইমান হাসলো। অরুণিকা বলল, আমাকে কি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেয়া যাবে? আমি আমার কাজিনকে জিজ্ঞেস করে তারপর বলবো। ওকে আমি ওখানে লেখাপড়া পড়তে দেখেছি, তবে আমি ফলো করি না। আচ্ছা। ইমান অরুণিকার দিকে তাকিয়ে আছে। তার খোলা চুলগুলো অবাধ্য হাওয়ায় উড়ছে। ইমান সেই চুলগুলোতে হাত দিতেই অরুণিকা চমকে উঠল। ইমান চোখ গুছিয়ে দিতে দিতে বলল, খোলা চুলে তোমাকে সুখেশিনী মনে হয়। অরুণিকা আবার ধাক্কা খেলো। এই শব্দটাও হিমালয়ের বইয়ে পড়েছে সে। মনে মনে ভাবছে, ইমানও কি হিমালয়ের বই পড়েন, নাকি তিনি হিমালয়? হিমালয়ের বইয়ের শব্দ তার ঠোঁটের আগায়। এমনকি হিমালয়ের বই আমার ঠিকানায় এসেছিল অজ্ঞাত নামে। ইমানও তো পারেন সেই বই পাঠাতে। তাছাড়া অন্য কেউ তো নেই যে সেই বই পাঠাবে। আমার তো আর কোনো চেনা জানাও নেই। অরুণিকার হাত ধরে টেনে একপাশে নিয়ে এলো আহনাফ। অরুণিকা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দিকে। আহনাফ অরুণিকাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ওই ইমানের সাহস কি করে হয় তোর চুলে হাত দেয়ার?
অরুণিকা চোখ ছোট করে বলল, তুমি কে সেই সাহস নিয়ে প্রশ্ন করার? আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। না, এই সম্পর্কটা খুব বেশি দিন আর নেই, তাই বাক্যটা মাথা থেকে ঝেড়ে ফেলো মিস্টার আহনাদ চৌধুরী। তো একটু আগে